আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পানির মধ্যে যে ডিফারেন্ট টাইপের ইমপিউরিটিস থাকে সেগুলো কি কি ফর্মে থাকতে পারে, সাসপেন্ডেড, ইদার কলোয়েডাল অথবা হচ্ছে ডিজলভ ফর্মে, কোন ফর্মে কোন ধরনের ইমপিউরিটিস গুলো থাকতে পারে। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কি ধরনের ইমপিউরিটিস থাকতে পারে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো ওয়াটার কোয়ালিটি ওই ইমপিউরিটিস এর প্রেজেন্স এর উপর বেস করে, কি ফর্মে প্রেজেন্ট করে তার উপর বেস করে কিভাবে আমরা ইমপিউরিটিকে ইভালুয়েট করতে পারি বা অ্যাসেস করতে পারি, বা সেগুলো কি কি ধরনের প্রপার্টিজ এর মাধ্যমে অ্যাসেস করতে পারি সেটা দেখবো। তো ইমপিউরিটিজ যখন আমরা ইভালুয়েট করতে যাই তখন বিভিন্ন ধরনের প্রপার্টিজ মাধ্যমে আমরা ইমপিউরিটিজ বা ওয়াটার কোয়ালিটি গুলোকে ইভালুয়েট করে থাকি। কিন্তু তার মধ্যে ব্রডলি যদি ক্লাসিফাই করি যে কিভাবে আমরা ওয়াটার কোয়ালিটি ইভালুয়েট করবো, কি কি প্রপার্টিজ এর উপর বেস করে, সেগুলোকে তিন ধরনের প্রপার্টিজ হতে পারে। ফার্স্ট অফ অল ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ এন্ড মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজটা টার্মিনোলজিতে শুনে আশা করি বোঝা যাচ্ছে যে প্রপার্টিজের টাইপটা কি। যে প্রপার্টিজটা আমরা ফিজিক্যালি সেন্স করতে পারি। ফিজিক্যালি সেন্স করতে পারি কিভাবে? একটা কিছু দেখে, ধরে, গন্ধ স্মেল করে, এই ধরনের টেস্ট করে, এই ধরনের সেন্সরি সেন্সের উপর বেস করে যে সমস্ত প্রপার্টিজ গুলোকে আমরা অ্যাসেস করে থাকি সেগুলোকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে যে প্রপার্টিজ গুলো পড়ে, স্টাবিলিটি, টেস্ট, অডর, কালার, টেম্পারেচার, তোমরা আমার মনে হয় বাই দিস টাইম সেশনালে এই প্রপার্টিজ গুলো মোরলেস ফ্যামিলিয়ার। তারপর আমরা ডিটেলসে কোন ধরনের কম্পাউন্ডের কারণে কোন প্রপার্টিটা ডেভেলপ করে সেটা আমরা দেখবো। তো সেই ধরো টেস্ট, টেস্টটা কিভাবে ফিজিক্যাল প্রপার্টিজ। টেস্ট হচ্ছে কি, আমি পানিটা মুখে দিলেই যদি কোনো ধরনের একটা পানিতে পিওর ওয়াটারে তো কোনো ধরনের টেস্ট থাকার কথা না, বাট ইমপিউরিটিস বিভিন্ন ধরনের ডিজলভ কম্পাউন্ডের কারণে স্পেশালি দেখা যায় যে পানিতে বিভিন্ন টাইপের টেস্ট ডেভেলপ করে। সেই টেস্টটা তাহলে আসছে, সেটা হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিজ, যেটা আমি টেস্ট করে বুঝতে পারছি। বা পানিতে যদি কোনো ধরনের অর্গানিক কম্পাউন্ড থাকে সেগুলো দেখা যায় যে কন্টিনিউয়াসলি ডিকম্পোজিশন হতে থাকে, এবং ডিকম্পোজিশন হওয়ার কারণে সেখানে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, সেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের অডর আসতে পারে। এই তাই টেম্পারেচার, যেটা আমরা ধরলে বুঝতে পারি যেটা কি ওয়ার্ম নাকি হচ্ছে কোল্ড, সেই ধরনের প্রপার্টিজ গুলোকে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ বলছি। এরপর আসো কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিক বা ইনঅর্গানিক কম্পাউন্ড যে প্রেজেন্ট বা কনসেন্ট্রেশন, যেটা আমরা পানিতে কতটুকু ডিজলভ আছে। সাধারণত আমরা ডিজলভটাই বলে থাকি, কারণ যেগুলো সাসপেন্ডেড অবস্থায় থাকে সেগুলোকে আমরা যদি ইজিলি ট্রিট করতে পারি, তার থেকে হচ্ছে ডিজলভ কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা বেশি কনসার্ন থাকি, যেগুলোকে আমরা পানি থেকে টিপিক্যাল বা যেটা খুব সিম্পল যে মেকানিজম সেগুলোর মাধ্যমে আমরা যখন ট্রিট করতে পারি না, বা পানির কোয়ালিটি যে সমস্ত প্রপার্টিজ ইমপ্রুভ করতে পারি না, সেগুলো আমাদের মেইন কনসার্ন থাকে। তবে কেমিক্যাল প্রপার্টিজ আসলে অনেক থাকতে পারে, পানিতে অনেক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড স্পেশালি ডিজলভ কন্ডিশনে থাকতে পারে। তাহলে কি আমি প্রত্যেকটা কেমিক্যাল কম্পাউন্ড ধরে ধরে বের করবো যে কোনটা আছে, যে কোন কম্পাউন্ডটা কোন আয়নটা কতটুকু আছে, তা না। কিন্তু আমরা কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে যেগুলো হচ্ছে আসলে হিউম্যান বিইং এর জন্য, হেলথের জন্য, বা আদার যে সমস্ত ডোমেস্টিক বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস আমরা পানিটা যখন ব্যবহার করি সেটার জন্য সেটাকে ইফেক্ট করতে পারে যে সমস্ত প্রপার্টিজ গুলো, কেমিক্যাল প্রপার্টিজ, শুধুমাত্র আমরা সেগুলোই ইভালুয়েট করে থাকি। নেক্সট যে প্রপার্টি হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিজ। মাইক্রোবায়োলজিক্যাল বলতে হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের যে প্রেজেন্স, সেগুলো যে সমস্ত প্রপার্টিজ এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে থাকি মাইক্রো অর্গানিজম। কারণ মাইক্রো অর্গানিজম পানিতে অনেক ধরনের থাকতে পারে, অনেক ধরনের, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাইপের থাকতে পারে, বাট তার মধ্যে নট নেসেসারিলি যে সবই হার্মফুল। তো আমাদের আসলে অনেক ধরনের প্রপার্টিজ আমরা মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিজও হয়ে থাকে। কিছু হচ্ছে টোটাল মাইক্রো অর্গানিজম কতটুকু আছে, কিছু হচ্ছে তার মধ্যে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম কতটুকু আছে, কিছু প্রপার্টিজ হচ্ছে মাইক্রো অর্গানিজম থাকতে পারে সেটাকে ইন্ডিকেটিভ, মানে ইনডিরেক্ট ইন্ডিকেটিভ কোনো ধরনের প্রপার্টিজ। তো সবই হচ্ছে সেই ধরনের প্রপার্টিজ গুলোকে আমরা মাইক্রোবায়োলজিক্যাল প্রপার্টিজ বলে থাকি। তো এই তিন ধরনের প্রপার্টিজ এর মধ্যে আমরা লাস্ট ক্লাসে দেখেছি আমাদের যে সমস্ত আমাদের যে মেইন সোর্স অফ ওয়াটার, যেখান থেকে আমরা ওয়াটার সাপ্লাই সিস্টেমে পানিটাকে কালেক্ট করে থাকি, সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের মধ্যে দেখা যায় যে গ্রাউন্ড ওয়াটারের ফিজিক্যাল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়, এবং ব্যাকটেরিয়াল কোয়ালিটিও কিন্তু খুব ভালো হয়। কিন্তু সারফেস ওয়াটারের ক্ষেত্রে পুরো অপোজিট। সারফেস ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি এবং ব্যাকটেরিয়াল কোয়ালিটি খারাপ, কিন্তু সারফেস ওয়াটারের ক্ষেত্রে কেমিক্যাল কোয়ালিটি সেটা ভালো হয়, গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে খারাপ হয়। তো এটা কি যদি আমরা কম্পারেটিভ অ্যাসেস করি যে কেন সারফেস ওয়াটারের ক্ষেত্রে আসলে, যেহেতু সারফেস ওয়াটার অ্যাটমসফিয়ারে এক্সপোজ থাকে বিভিন্ন ধরনের সাসপেন্ডেড অবজেক্ট ডিরেক্টলি ইদার সারফেস রান অফ এর মাধ্যমে, যখন বৃষ্টি হয়
বৃষ্টির পরে সেটাকে ডিরেক্টলি সারফেস রান অফের মাধ্যমে বৃষ্টির পানিটা নদী নালা বা অন্যান্য যে কোনো ন্যাচারাল স্ট্রিমে পড়ে থাকে, সেই জন্য এটার ফিজিক্যাল প্রপার্টিস গুলো খারাপ হয়। অনেক ধরনের সাসপেন্ডেড অবজেক্ট থাকে, কলোয়েডাল সাবস্টেন্স থাকে, যেগুলো তার ফিজিক্যাল কোয়ালিটি ডেভেলপ করে আমরা খালি চোখে একটা এতে দেখতে পাই। আর কিন্তু গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে কেন এটা ভালো হয়, কারণ গ্রাউন্ড ওয়াটার যেটা, সেটা কি হয়, বৃষ্টির পানির মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়, বাট রিচার্জের সময় যেহেতু মাটির মধ্য দিয়ে বিভিন্ন লেয়ারের মধ্য দিয়ে পার্কুলেশন করে সেটা একটা ন্যাচারাল ফিল্ট্রেশন প্রসেসের মাধ্যমে পানিটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার যেখানে আছে, যে ওয়াটার বিয়ারিং ফর্মেশন বা অ্যাকুইফার যেটা আমরা বলি, সেই অ্যাকুইফারে যায়, সেখানের মধ্যে এই বাই দিস টাইম পানিটা যখন নিচের দিকে ট্রাভেল করছে তখন তার ফিজিক্যাল কোয়ালিটি ভালো হয়। এবং এই কারণে গ্রাউন্ড ওয়াটারে কিন্তু ব্যাকটেরিয়ালজিক্যাল কোয়ালিটিও খুব ভালো। অনেক সময় সেই জন্য আমরা গ্রাউন্ড ওয়াটারকে ডিরেক্টলি কনজিউম করি, যেহেতু গ্রাউন্ড ওয়াটারে ব্যাকটেরিয়ালজিক্যাল কোয়ালিটি ভালো, বা সেখানে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম একদম থাকার চান্স থাকে না বললেই চলে। যদি না আমরা পানিটা এক্সট্রাক্ট করার সময় কোনো না কোনো ভাবে কন্টামিনেশন হওয়ার রিস্ক যদি না থাকে, তাহলে আমরা ডিরেক্টলি সেটাকে হচ্ছে কনজিউম করতে পারি, কারণ ডিরেক্ট হেলথ কনসার্নটা থাকে না, যেহেতু এখানে পানির মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি ভালো হয়। আর কিন্তু গ্রাউন্ড ওয়াটারতে উল্টা, গ্রাউন্ড ওয়াটার কেমিক্যাল কোয়ালিটি খারাপ, কারণ গ্রাউন্ড ওয়াটার যেহেতু মাটির মধ্য দিয়ে যখন ট্রাভেল করবে, তখন সয়েলের বিভিন্ন লেয়ারে থাকা মিনারেল বা বিভিন্ন ধরনের যে কম্পাউন্ড গুলো থাকবে, সেগুলো পানির সাথে ডিজলভ হতে হতে পানির সাথে সেটা নিচের দিকে ট্রাভেল করে, এবং সেই কারণে দেখা যায় গ্রাউন্ড ওয়াটারের ডিজলভ কেমিক্যাল কনসেন্ট্রেশন অনেক বেশি, যার কারণে তার কেমিক্যাল কোয়ালিটি খারাপ হয়। কিন্তু সারফেস ওয়াটারের ক্ষেত্রে উল্টা, সারফেস ওয়াটার যদিও হচ্ছে অ্যাটমসফিয়ারে এক্সপোজ, ডিরেক্টলি বিভিন্ন ধরনের পার্টিকেল বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস এসে পড়ছে, বাট সেগুলো পানিতে ডিজলভ হয়, এই ধরনের কম্পাউন্ডের পরিমাণটা কম, যেটা তার কেমিক্যাল কোয়ালিটি খারাপ করতে পারে, তুলনামূলকভাবে কম গ্রাউন্ড ওয়াটারের তুলনায়। সেই জন্য সারফেস ওয়াটার হচ্ছে কেমিক্যাল কোয়ালিটি ভালো। তো এইভাবে করে আমাদেরকে আসলে অ্যাসেসমেন্ট যখন করব, যদি আমাদের সারফেস ওয়াটারকে ট্রিট করতে হয়, তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি এবং ব্যাকটেরিয়ালজিক্যাল কোয়ালিটি ইম্প্রুভাইজেশনের উপরে। আর গ্রাউন্ডটা যদি আমাদের ট্রিটমেন্ট করতে হয়, যদি ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেক্ষেত্রে আমাদের এটা কি এমফাসাইজ দিতে হবে হচ্ছে কেমিক্যাল কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, যেহেতু তার ফিজিক্যাল কোয়ালিটি বা ব্যাকটেরিয়াল কোয়ালিটি কম্পারেটিভলি বেটার থাকে। কোয়ালিটির উপর বেস করে আমরা পানিকে আসলে দুই ভাগে, অনেক সময় যে পানিটা আমরা ব্যবহার করে থাকি, সেই পানিকে আমরা দুই ভাবে ডিফাইন করে থাকি। একটা হচ্ছে পোর্টেবল ওয়াটার অথবা ড্রিঙ্কেবল ওয়াটার, আমরা সহজভাবে মানে বোঝার জন্য যদি বলে থাকি। আর এটা হচ্ছে প্যালাটেবল ওয়াটার। তো পোর্টেবল ওয়াটার আমি কিন্তু অলরেডি বলেছি যেটা ড্রিঙ্কেবল। তাহলে ড্রিঙ্কেবল যদি হয়, ড্রিঙ্কেবল হতে হলে পানির কোয়ালিটি ফিজিক্যালি, কেমিক্যালি এবং ব্যাকটেরিওলজিক্যালি তিনটা ধরনের প্রপার্টিজ আমরা ডিসকাস করলাম। তিন ধরনের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ গুলো যদি আমাদের একসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে, যার মাধ্যমে পানিটা যদি আমরা পান করি, সেটা হিউম্যান হেলথের জন্য কোনো ধরনের পোটেনশিয়াল কোনো হেলথ হ্যাজার্ড তৈরি করবে না, এই ধরনের রিস্ক যদি না থাকে, তাহলে সেই পানিটাকে বলা হয় হচ্ছে পোর্টেবল ওয়াটার, যার তিনোটা প্রপার্টিজে একসেপ্টেবল লিমিটের মধ্যে থাকবে। একসেপ্টেবল লিমিট বলতে আমরা বলছি না যে এগুলো কমপ্লিটলি জিরো হয়ে যাবে, প্রপার্টিজ গুলো একদম ইয়া হবে, কিন্তু আমাদের যে একসেপ্টেবল লিমিট, সেই একসেপ্টেবল লিমিট আমরা কোত্থেকে পাই? একসেপ্টেবল লিমিটটা আমরা পেয়ে থাকি ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন থাকে, বা প্রত্যেকটা দেশেরই কিছু নিজস্ব লিমিট ফিক্স করা থাকে, যে লিমিটের মধ্যে থাকলে ওই প্রপার্টিজ গুলো সেটা হিউম্যান হেলথের জন্য কোনো হ্যাজার্ড তৈরি করবে না। সেই একসেপ্টেবল লিমিটের মধ্যে যদি তিন ধরনের প্রপার্টিজই থাকে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে পোর্টেবল ওয়াটার বা ড্রিঙ্কেবল ওয়াটার। বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে পোর্টেবল ওয়াটার ইজ দ্য ওয়াটার হুইচ ইজ সেফ টু ড্রিঙ্ক, প্লিজেন্ট টু টেস্ট অ্যান্ড সুইটেবল ফর ডোমেস্টিক ইউজ। সেফ টু ড্রিঙ্ক মানে কি? সেফ বলতে হচ্ছে আমাদের ডিরেক্টলি শরীরে কোনো ধরনের ডিজিজ তৈরি করবে না। তাহলে মানে হচ্ছে ডিজিজ কজিং যে ধরনের অর্গানিজম গুলো আছে বা ডিজিজ তৈরি করতে পারে লং টার্ম কনজাম্পশনে, যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড গুলো পানিতে থাকতে পারে, সেগুলো পানিতে যদি না থাকে বা একসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে সেফ টু ড্রিঙ্ক। নেক্সট হচ্ছে প্লিজেন্ট টু টেস্ট। বিভিন্ন ধরনের, একটু আগে আমরা ডিসকাস করেছি, ফিজিক্যাল এবং কেমিক্যাল ইম্পিউরিটিজ এর কারণে পানিতে বিভিন্ন ধরনের টেস্ট ডেভেলপ করতে পারে, সেটাও যদি একসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে। আর আবার অ্যাডিশনাল যেটা সুইটেবল ফর ডোমেস্টিক ইউজ, যদি আমরা ড্রিঙ্কেবল ওয়াটার বলছি, যেটা পানিতে ব্যবহার করা যায়, কিন্তু তার সাথে সাথে সেটাকে ডোমেস্টিক বিভিন্ন পারপাস আমরা ব্যবহার করে থাকি, লাইক কুকিং অ্যান্ড ওয়াশিং। তো কুকিং ওয়াশিং এর ক্ষেত্রে হার্ডনেস, আমার মনে হয় এই টার্মিনোলজি তোমরা সবাই একটু জানো, যে হার্ড ওয়াটার হলে কি হয়। হার্ড ওয়াটার হলে যেটা হয়, যে আমাদের যখন আমরা কাপড় ধুতে যাই, ওয়াশ করতে যাই, তখন আমরা যেই মানে সোপটা ব্যবহার করি, সেটা যে পরিমাণ সোপ কনজাম্পশনে আমাদের ফোম প্রডিউস করার কথা বা ইফেক্টিভলি ওয়াশিং হওয়ার কথা, সেটা হয় না।
তো হার্ডনেসটাও কিন্তু যদি আমাদের ডোমেস্টিক ইউজ হয় বা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয় সেখানে আমাদের একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে নিয়ে আসতে হয় পানি। তো সেই ক্ষেত্রেও আমাদের, এবং আয়রনও বেশি থাকলে সেটাও কুকিং এবং ওয়াশিং এর ক্ষেত্রে সমস্যা করতে পারে। তো ডোমেস্টিক ইউজের জন্য যে এই সমস্ত কেমিক্যাল প্রপার্টিজের যে লিমিটটা সেটাকেও কিন্তু আমাদের দেখতে হবে, যে হয়তো আমাদের খাওয়ার পানি হিসেবে সমস্যা নাই, কিন্তু হচ্ছে অন্যান্য যে সমস্ত পারপাস সেটার জন্য তার অ্যাপ্রোপ্রিয়েট লিমিটের মধ্যে থাকতে হবে। তো এইটাকে আমরা ডিফাইন করছি হচ্ছে পোর্টেবল ওয়াটার হিসেবে। আর প্যালাটেবল ওয়াটার কি? প্যালাটেবল ওয়াটার হচ্ছে হুইচ ইজ ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল বলতে আমরা একটু আগে যেমন বললাম যে গ্রাউন্ড ওয়াটারটা হচ্ছে ব্যাকটেরিয়ালজিক্যাল কোয়ালিটি ভালো, কিন্তু কেমিক্যাল কোয়ালিটি ফিজিক্যাল কোয়ালিটি ভালো, ব্যাকটেরিয়াল কোয়ালিটি ভালো। তো অনেক ক্ষেত্রে আমরা গ্রাউন্ড ওয়াটারটা যখন নেই, গ্রাউন্ড ওয়াটারটা যদি ডিরেক্টলি এক্সট্রাক্ট করা হয়, তখন তুমি যদি একটা গ্লাসে পানি নাও, দেখবা যে পানিটা স্বচ্ছ, মানে কোনো ধরনের সমস্যা তুমি দেখতে পাচ্ছ না। খালি চোখে সেখানে কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছ না। দ্যাট মিনস তোমার টাবিডিটি অ্যাবসেন্ট, সেখানে কালারটাও দেখা যাচ্ছে না সেই পরিমাণে, টেস্টও সেরকম পাওয়া যাবে না। তাহলে সেটাকে বলা যাবে যে টাবিডিটি অ্যাবসেন্ট, আর কি মেইনলি টাবিডিটি অ্যাবসেন্ট এবং কালারটা যদি না পাওয়া যায় তাহলে সেটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়াটার। আমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা ডিরেক্টলি কনজিউম করতে পারবো। হ্যাঁ, সেই ধরনের পানিটাকে বলা হয় হচ্ছে প্যালাটেবল ওয়াটার। বাট প্যালাটেবল ওয়াটার কিন্তু সবসময় পোর্টেবল না। পোর্টেবল না কারণ আমাদের কেমিক্যাল কোয়ালিটি বা ব্যাকটেরিয়াল কোয়ালিটি উই ডোন্ট নো, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কারণ কেমিক্যাল কম্পাউন্ড, অনেক কম্পাউন্ডই আছে যেটা ডিজলভ কন্ডিশনে থাকে এবং সেটা কোনো ধরনের ফিজিক্যাল প্রপার্টিজ ডেভেলপ করে না। আই মিন সেটা কোনো ধরনের টেস্টও ডেভেলপ করবে না, কালারও ডেভেলপ করবে না, এরকম প্রচুর কম্পাউন্ড আছে। আবার ব্যাকটেরিয়ালজিক্যাল যেটা মাইক্রো অর্গানিজম, যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না এবং যদি কম পরিমাণে প্রেজেন্ট থাকে, সেগুলোকে আমি আসলে আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে এই পানিটা কিন্তু আসলে খাওয়া যাবে না, মানে পোর্টেবল না। প্যালাটেবল ওয়াটার হচ্ছে শুধুমাত্র ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল, তার ফিজিক্যাল প্রপার্টিজ ভালো, খালি চোখে দেখে মনে হবে ভালো, কিন্তু সেটা আসলে পোর্টেবল নাও হতে পারে। এটা ফ্রি ফ্রম। কথা ঠিক আসছে। হ্যাঁ বলো। হ্যালো, কি বলছো শুনতে পাইনি। আচ্ছা, পোর্টেবল এবং প্যালাটেবল ওয়াটারের মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো। প্যালাটেবল ওয়াটার হচ্ছে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল। না মিস, কোনো প্রবলেম নেই। এখন শোনা যাচ্ছে? পোর্টেবল ওয়াটারকে আমরা সবসময় বলতে পারি যে পোর্টেবল ওয়াটার ইজ অলওয়েজ প্যালাটেবল ওয়াটার, বাট প্যালাটেবল ওয়াটার ইজ নট অলওয়েজ পোর্টেবল ওয়াটার। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো অনেক পানি প্যালাটেবল, যেটাকে আমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা যাবে। এখন নেক্সট আমরা যেটা করবো যে ওয়াটার কোয়ালিটি ডিফারেন্ট প্যারামিটারস একটু আগে দেখলাম, যে ফিজিক্যাল প্রপার্টিজ হতে পারে, ফিজিক্যাল প্যারামিটার হতে পারে, কেমিক্যাল প্যারামিটার হতে পারে, মাইক্রোবায়োলজিক্যাল হতে পারে। তার মধ্যে আমরা আজকে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে এখানে ডিসকাস করবো। যদিও ফার্স্ট যে প্রপার্টিজটা আসলে সেগুলো ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যেও পড়ে না, কেমিক্যালের মধ্যেও পড়ে না। যেটা পিএইচ, তোমরা অলরেডি জানো। পিএইচ নতুন করে বলার কিছু নেই। পিএইচ হচ্ছে যে পানির মধ্যে পিএইচ হচ্ছে পানিতে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, তার নেগেটিভ লগারিদম ভ্যালুটাকে আমরা পিএইচ হিসেবে এক্সপ্রেস করে থাকি। পিএইচ এর ভ্যালুর যে রেঞ্জটা, as you know that ranges from 0 to 14, যেখানে 7 পিএইচ কে নিউট্রাল পিএইচ ভ্যালু বলা হয়। পিএইচ এর ভ্যালু যদি 7 এর থেকে কম হয় সেটা অ্যাসিডিক ওয়াটার হিসেবে আমরা ডিফাইন করতে পারি। আর পিএইচ এর ভ্যালু যদি 7 প্লাস টু 14 হয় সেটাকে আমরা অ্যালকালাইন বলে থাকি, অ্যালকালাইন সলিউশন বলে থাকি। তবে পিএইচটা খুবই টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আই মিন টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে একই পানির যেই কনসেন্ট্রেশন, সেটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের যে কনসেন্ট্রেশন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা পিএইচ মেজারমেন্ট করবো না একটা ওয়াটারে। সেটা সবসময় হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা টেম্পারেচারটাকে রেকর্ড করে থাকি এবং সেখানে রিপোর্ট করবো যে পিএইচ এর ভ্যালুটা কত। তবে পিএইচ এর সাথে আসলে আমাদের পানির কোয়ালিটি যদি আমাদের পিএইচ কম হয় বেশি হয় তাহলে সমস্যাটা কি, মানে এটার সিগনিফিকেন্সটা কি আসে আমাদের যে ওয়াটার সাপ্লাই সিস্টেমে বা ওয়াটার ট্রিটমেন্টে, সেটা আমরা যদি দেখি যে গ্রাউন্ড ওয়াটারটা সাধারণত আমরা অ্যাসিডিক পাই, কারণ গ্রাউন্ড ওয়াটার বিভিন্ন ধরনের অ্যাসিডিক কম্পাউন্ড, স্পেশালি কার্বন ডাইঅক্সাইডের কারণে কার্বনিক অ্যাসিড ফর্ম করে থাকে। সেটার কারণে হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক হয়।
তার তুলনায় সারফেস ওয়াটারটা কিছুটা নিউট্রাল রেঞ্জের কাছাকাছি থাকে, নিউট্রাল রেঞ্জ টু কিছুটা স্লাইটলি অ্যালকালাইন ওয়াটার আমরা পেয়ে থাকি। তো এই ধরনের পিএইচ এর ভ্যালুটা আসলে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশালি ওয়াটার ট্রিটমেন্টের ডিফারেন্ট যে ইউনিট থাকে সেগুলোতে, যেমন কেমিক্যাল কোঅ্যাগুলেশন, ডিসইনফেকশন, ওয়াটার সফটেনিং প্রসেস বা করোশন কন্ট্রোল, এগুলোর ক্ষেত্রে পিএইচ খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ এই প্রত্যেকটা ট্রিটমেন্ট প্রসেস সেটা একটা পার্টিকুলার পিএইচ রেঞ্জে ইফেক্টিভলি কাজ করে। দ্যাট মিনস একটা নির্দিষ্ট পিএইচ এ কিন্তু এই ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো কাজ করবে, সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে ইমপিউরিটিস কে রিমুভ করবে। তো সেই রেঞ্জের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু সেখানে কি হবে যে প্রপারলি আমাদের ট্রিটমেন্টটা যে ডিগ্রি আমাদের অ্যাচিভ করা দরকার যে ট্রিটমেন্টে, সেটা অ্যাচিভ করা সম্ভব হয় না। এছাড়া এগুলো সবগুলো হচ্ছে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু কিছু ট্রিটমেন্ট হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলতে যেখানে আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের হেল্প নিয়ে পানির কোয়ালিটি ইমপ্রুভাইজ করে থাকি, মাইক্রো অর্গানিজমের হেল্প নিয়ে, ঠিক আছে? সেই ধরনের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আরো বেশি পিএইচ সেন্সিটিভ, ভেরি মাচ সেন্সিটিভ টু পিএইচ। কারণ যে সমস্ত অর্গানিজম আসলে ট্রিটমেন্টে পার্টিসিপেট করবে, মানে ট্রিট করবে আমাদের স্যাম্পল ওয়াটারটাকে, সেই অর্গানিজম গুলো কিন্তু পিএইচ রেঞ্জের সাথে সাথে সেগুলো কতটুকু গ্রোথ হবে, কতটুকু মাল্টিপ্লিকেশন হবে, কতটুকু সার্ভাইভাল রেট হবে, সেগুলো খুব বেশি ভ্যারি করে। সো তখন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হলে পিএইচ কে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। সো আমাদের স্যাম্পলের পিএইচ জানা না থাকলে আমরা কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে ওইভাবে করে অ্যাকর্ডিংলি পিএইচ অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। স্যাম্পলের পিএইচটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। নেক্সট প্যারামিটার হচ্ছে টার্বিডিটি। এটাও তোমরা অলরেডি সেশনালে করে এসছো। টার্বিডিটি কি? টার্বিডিটি হচ্ছে পানির টার্বিডিটি যদি আমি কি করি, টার্বিডিটি হচ্ছে আসলে পানির মধ্যে যে ঘোলা ভাবটা, হেজিনেস বা ক্লাউডিনেস। যদি আমাদের একটা ক্লিয়ার ওয়াটার হয় সেটা তো একদম ট্রান্সপারেন্ট থাকার কথা, কিন্তু ক্লিয়ার ওয়াটার না হয়ে পানির মধ্যে যদি কিছু ফাইন পার্টিকেল তুমি ছেড়ে দাও, সামহাও যদি ধরো ক্লে পার্টিকেল বা স্যান্ড কিছু ছেড়ে দাও, দেখবা যে পানিটার সাথে সাথে ঘোলা হয়ে যাচ্ছে, পরিষ্কার আর থাকছে না। তো এই প্রপার্টিসকেই আমরা ডিফাইন করছি হচ্ছে টার্বিডিটি হিসাবে, যে এটা হচ্ছে পানির ক্লাউডিনেস বা হেজিনেস এর একটা মেজারমেন্ট। তার মানে এইটা প্রকাশ করছে কিন্তু কতটুকু হেজি, কতটুকু ক্লাউডি, সেটাকে কিন্তু আমাদের আবার মেজার করতে হবে, মানে টার্বিডিটি যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টের জন্য আমরা আসলে সেটা যেটার মাধ্যমে করে থাকি। টার্বিডিটি থাকলে পানির আসলে প্রপার্টিসটা কি চেঞ্জ হয়, আসলে যেটা হয় যদি আমাদের টার্বিড পার্টিকেল হয়, এটার মধ্য দিয়ে যদি আমরা লাইট পাস করাই কোনো একটা লাইট সোর্স থেকে, দেখা যায় যে সেই লাইটটা কিন্তু প্রপার ওয়েতে, মানে যেটা পিওর ওয়াটারে হওয়ার কথা, সেই প্যাসেজটা ইন্টারফেয়ার করে। কারণ যেখানে লাইট পড়ে ওই পার্টিকেলের উপরে, তখন দেখা যায় যে সেটা স্ট্রেট লাইনে ট্রাভেল করতে পারে না, যার কারণে আমাদের ভিজুয়াল ডেপথ রেস্ট্রিক্টেড হয়। আমাদের যদি একদম ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার হয়, সেটা আমরা দেখা যায় পানির উপরে ওয়াটার সারফেস থেকে অনেক ভিতর পর্যন্ত দেখতে পারি, কিন্তু যদি টার্বিড ওয়াটার হয় সেটা সার্টেন ডেপথের পরেই কিন্তু আর পানির নিচে কি আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই যে ভিজুয়াল ডেপথের যে রেস্ট্রিকশন হচ্ছে, সেটাই কিন্তু এই টার্বিডিটি প্রপার্টিজের কারণে হচ্ছে, যেটা ডিফারেন্ট সাইজের পার্টিকেল কারণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে হচ্ছে সেটা খুবই স্মল সাইজের পার্টিকেল, যেটা কলোইডাল সাবস্টেন্স, সেটার কারণেও টার্বিডিটি ডেভেলপ করে। আবার অনেক ক্ষেত্রে সাসপেন্ডেড বা কোর্সার পার্টিকেলের কারণেও কিন্তু টার্বিডিটি ডেভেলপ করে, ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ টার্বুলেন্স। যদি আমাদের সারফেস ওয়াটার স্ট্রিম হয়, সেখানে পানিটা কি পরিমাণ টার্বুলেন্ট, সেটার উপরে বেস করে আসলে পার্টিকেল সাইজ। পানি যদি টার্বুলেন্স খুব বেশি হয়, খুব বেশি দ্রুত যাচ্ছে, সেখানে অনেক বেশি টার্বুলেন্স ওয়াটার হয়, সেখানে দেখা যায় যে পানিতে অনেক বড় বড় পার্টিকেলও কিন্তু পানির সাথে ফ্লো করতে থাকে, যেটা সেটেল ডাউন হয়ে যাওয়ার কথা। কিন্তু পানিতে যদি ডিগ্রি অফ টার্বুলেন্স কম হয়, মানে পানিটা যদি খুব আস্তে ফ্লো করে, সেই ফ্লোয়িং ওয়াটারের মধ্যে কম্পারেটিভলি টার্বিডিটি কজিং যে পার্টিকেল গুলো, সেগুলো কম্পারেটিভলি স্মলার সাইজের থাকে, ঠিক আছে? এরপর আসলে টার্বিডিটি মেজারমেন্ট টেকনোলজিতে যদি আসি, টার্বিডিটি মেজারমেন্ট যেটা আমরা বললাম যে প্রপার্টিজ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে টার্বিড পার্টিকেল, আই মিন লাইট ঠিক মতো পাস করতে পারছে না, আমাদের ভিজুয়াল যে ডেপথটা, মানে আমাদের যে চোখের দেখার যে ভিশনটা, সেটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে যে কতটুকু পর্যন্ত আমরা দেখতে পারবো। সেই প্রপার্টিজ এর মাধ্যমে, আই মিন অপটিক্যাল প্রপার্টিজ ইউজ করেই আমরা টার্বিডিটি মেজারমেন্ট করে থাকি। তো অপটিক্যাল প্রপার্টিজ অনেক ধরনের হয়, যে একটা হচ্ছে যে লাইট ইউজ করলে, লাইট যদি আমরা একটা স্যাম্পল ওয়াটারের মধ্যে দিয়ে পাস করি, সেটাতে লাইট কতটুকু অ্যাবজর্ব হচ্ছে সেটার মাধ্যমে আমাদের করা যায়, অথবা লাইট কতটুকু স্ক্যাটারিং হচ্ছে সেটার মাধ্যমেও করা যায়। তো অপটিক্যাল প্রপার্টিজ এর মাধ্যমে যে মেজারমেন্ট টেকনোলজিটা, সেই টার্বিডিটি মেজারমেন্ট টেকনোলজি, সেটাকে মূলত দুইটা টাইপ হতে পারে। টার্বিডিটি আমরা
দুই ধরনের টাবিটি মিটারের মাধ্যমে, দুই ধরনের টাবিটি মিটার এখনো পর্যন্ত প্রচলিত আছে। দুই ধরনের টাবিটি মিটার বলতে দুইটাই টাবিটি মেজারমেন্ট করে, বাট দুইটার যে প্রিন্সিপাল, বেসিক যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ডিফারেন্ট। প্রথমটা হচ্ছে জ্যাকসন ক্যান্ডেল টাবিটি মিটার, আর একটা হচ্ছে নেফ্লোমেট্রিক টাবিটি মিটার। তোমরা হয়তো জানো এই দুইটা মেথড। জ্যাকসন ক্যান্ডেল টাবিটি মিটারে কি করা হয়? জ্যাকসন ক্যান্ডেল টাবিটি মিটার measures the interference of light passes in a straight line by the particle. আমরা যদি একটু ডায়াগ্রাম দেখে বোঝার চেষ্টা করি, সেই ধরো আমাদের একটা টিউবের মধ্যে পানি আছে, আমি যদি এখানে, যেহেতু জ্যাকসন ক্যান্ডেল মানে ইনিশিয়ালি এটার ইয়াটা শুরু হয়েছিল যে এখানে একটা ক্যান্ডেল বসানো হতো, মেজারমেন্ট এভাবে আসছে। তো ক্যান্ডেল যদি বসাই আর আমরা যদি এদিক থেকে দেখতে চাই, আমি যদি এদিক থেকে হচ্ছে এটাকে অবজার্ভ করি, যদি আমাদের ক্লিয়ার ওয়াটার হয় তাহলে কিন্তু আমরা পানির হাইটটা যতই হোক না কেন আমরা এই পাশ থেকে, যেই পাশে আমাদের লাইট সোর্স তার অপোজিট সাইড থেকে ক্লিয়ারলি লাইট সোর্সটা বা লাইটের ইন্টেন্সিটিটা দেখার কথা। যদি আমাদের টার্বিড ওয়াটার হয় তাহলে কি হবে? টার্বিড ওয়াটার হলে কিন্তু এখানে লাইট সোর্সটা আমরা যে পাশে দেখতে পাচ্ছি এই পাশে, তখন দেখা যাবে যে আমাদের লাইটটা পুরোপুরি দেখা যাচ্ছে না, কিছুটা তার লাইটের ইন্টেন্সিটি কমে যাবে। এখন কতটুকু ইন্টেন্সিটি কমে যাবে সেটা ডিপেন্ড করবে পানির টার্বিডিটির উপর। পানি যদি খুব ঘোলা হয় তখন আমরা খুব কম পরিমাণে লাইট দেখতে পারবো অপোজিট সাইড থেকে, লাইট সোর্স অপোজিট সাইড থেকে। আর যদি পানি বেশি, যদি কম ঘোলা হয় তাহলে দেখা যাবে তুলনামূলকভাবে লাইটের ইন্টেন্সিটিটা বেশি দেখা যাবে। দ্যাট মিনস এই টার্বিডিটির সাথে লাইটটা অন্য সাইড থেকে দেখা যাচ্ছে কিনা বা লাইটের প্যাসেজটা অন্য সাইড থেকে দেখা যাচ্ছে মানে কি, লাইটটা তো অবশ্যই স্ট্রেট লাইনে পাস করছে। তো লাইটের যে স্ট্রেট লাইনে যে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে টিউবের মধ্য দিয়ে, যে মেজারিং টিউবের মধ্য দিয়ে, সেটা যাওয়াটা টার্বিড পার্টিকেলস এর কারণে কতটুকু ইন্টারফারেন্স হচ্ছে সেটাকে আমরা এখানে জ্যাকসন ক্যান্ডেল টার্বিড মিটারের মাধ্যমে মেজার করে থাকি, যে লাইটটা স্ট্রেট লাইনে কতটুকু পাস করতে পারছে না, কি হচ্ছে পারছে না ডিউ টু টার্বিড পার্টিকেল। এটা হচ্ছে জ্যাকসন ক্যান্ডেল টার্বিড মিটারের মেজারমেন্ট প্রিন্সিপাল। আর নেফ্লোমেট্রিক যে মেজারমেন্টে, এটা হচ্ছে এখন আসলে বেশি ইউজ হয়, এটা বেশি ইউজ হচ্ছে। তো এটা কিভাবে মেজার করে? এটাও একই ধরনের। যদি আমি এখানে লাইট সোর্স থেকে এটা না ধরে, ধরো ক্যান্ডেল না ধরে অন্য কোনো লাইট সোর্স ধরি, সিমিলারলি যদি আমরা অবজার্ভ করি, কিন্তু এখানে অবজারভেশনটা এই দিকে না, এখানে অবজারভেশনটা হচ্ছে এই দিকে, অবজারভেশনটা হচ্ছে 90 ডিগ্রিতে। তো 90 ডিগ্রিতে আমরা কি অবজার্ভ করবো? 90 ডিগ্রিতে অবশ্যই লাইট যাবে না। 90 ডিগ্রিতে আমরা যেটা অবজার্ভ করি, এখানে একটা ফটো সেন্সিটিভ ডায়োড থাকে, যেটা কি পরিমাণ লাইট স্ক্যাটারিং হচ্ছে সেই লাইটের স্ক্যাটারিংটা এখানে মেজারমেন্ট করা হয়। ইনসিডেন্ট লাইটের তুলনায় কতটুকু স্ক্যাটারিং হচ্ছে। ইনসিডেন্ট লাইট বলতে যেটা আমাদের স্যাম্পলের মধ্যে ধরো লাইট পড়ছে, একটা লাইট সোর্স থেকে লাইট পাস করানো হয়, যদি ক্লিয়ার ওয়াটার হয় লাইটটা কি হবে, সেটা কিন্তু স্ট্রেইট লাইনে লাইটটা হচ্ছে অন্য সাইডে চলে যাবে, তখন কিন্তু কোনো ধরনের ইন্টারফারেন্স হবে না। কিন্তু পানির মধ্যে যদি এই ধরনের টার্বিড পার্টিকেল থাকে, ছোট ছোট, বড় বা ছোট, সেখানে কি হবে, লাইটটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটারিং হয়ে যাবে। তো লাইটটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটারিং হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পানির মধ্যে টার্বিড পার্টিকেল থাকবে। যখনই একটা পার্টিকেলের উপরে, সে ধরো আমি এটাকে এনলার্জ করে দেবো, এটার মধ্যে যদি আমাদের একটা লাইট পড়ে, লাইট সোর্সের লাইট পড়ে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু একটা ইনসিডেন্ট লাইটটা 90 ডিগ্রিতে স্ক্যাটার্ড হয়ে যাবে। আর যদি টার্বিড পার্টিকেল না থাকে, লাইটটা ডিরেক্টলি পাস করে যাবে। তো যত বেশি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা রাইট অ্যাঙ্গেলে স্ক্যাটারিং হবে, তত বুঝতে হবে যে পানির মধ্যে টার্বিড পার্টিকেলের কনসেন্ট্রেশন তত বেশি। তো আশা করি দুইটা মেথডের ডিফারেন্স বুঝতে পারছো। একটা মেথড মেজারমেন্ট করে, দুইটাই কিন্তু লাইট সোর্স ইউজ করে করছে। একটা হচ্ছে যে পানির মধ্য দিয়ে লাইটটা, ইনসিডেন্ট লাইটটা কতটুকু স্ট্রেইট লাইনে যেতে পারছে, নাকি টার্বিড পার্টিকেলের কারণে সেটা ইন্টারফারেন্স হচ্ছে, সেটা আমরা মেজারমেন্ট করে থাকি। সেটা স্ট্রেইট লাইনে লাইটের মেজারমেন্ট, এটা যেটা করা হয় আসলে টিউবের মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করা হয়, যেখানে যে যতটুকু পানি অ্যাড করলে পরে টিউবের অপর সাইড থেকে আর স্ট্রেইট লাইনে লাইটটা অবজার্ভ করা যাচ্ছে না, সেই লেন্থটা থেকে আমরা টার্বিডিটি মেজারমেন্ট করি, যেটা জ্যাকসন ক্যানেল টার্বিডিটি মিটারে করা হয়। আর নেফ্লোমেট্রিক টার্বিডিটি মিটারে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোর্স লাইটটা বা ইনসিডেন্ট লাইটটা কতটুকু স্ক্যাটার্ড হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করে থাকি। তো এখানে স্ক্যাটারিং এর ইন্টেন্সিটি হবে যত বেশি পরিমাণে টার্বিড পার্টিকেল, আমাদের তো জানা থাকবে সোর্স লাইটের ইন্টেন্সিটি, আর আরেকটা জিনিস মেজার করতে হবে স্ক্যাটার্ড লাইটের ইন্টেন্সিটি। তো স্ক্যাটার্ড লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে, দ্যাট মিন্স সেখানে পানির
মধ্যে টার্বিড পার্টিকেলস এর পরিমাণটা তত বেশি। তো এটাকে যত স্ট্রেট ফরওয়ার্ড বলছে, আসলে বিষয়টা যত স্ট্রেট ফরওয়ার্ড না। টার্বিডিটি একটা আসলে ক্লাউডিনেস বা হ্যাজিনেস মেজারমেন্ট, বাট এটা খুব অ্যাকুরেট, মানে কি পরিমাণ টার্বিড পার্টিকেলস আছে সেটা কিন্তু আমরা টার্বিডিটি মেজারমেন্টের মাধ্যমে বুঝতে পারবো না। কারণ সেম যদি আমি নেফ্লোমেট্রিক টার্বিডিমিটারে বলে থাকি, যেখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা স্ক্যাটারিং অবজার্ভ করছি এবং বলছি যে স্ক্যাটারিং বেশি হবে যদি পার্টিকেল বেশি থাকে, কিন্তু এটা আসলে যেমন পার্টিকেলের সাইজ, পার্টিকেলের নাম্বার, সেগুলোর উপরে শেপটা কিরকম তার উপরেও কিন্তু আসলে স্ক্যাটারিংটা ডিপেন্ড করে, মানে কি পরিমাণ লাইট স্ক্যাটার্ড হবে। সো এটাকে কিন্তু আমি ডিরেক্টলি কোরিলেট করতে পারবো না যে টার্বিড পার্টিকেলস এতটুকু আছে, কিন্তু একটা কোয়ালিটেটিভ একটা আমরা কনসেন্ট্রেশন বুঝতে পারবো যে হ্যাঁ টার্বিডিটির ভ্যালুটা এইভাবে, মানে অপটিক্যাল প্রপার্টিতে মেজারমেন্ট করলে যদি আমাদের অপটিক্যাল প্রপার্টিজ এর মাধ্যমে টার্বিডিটি মেজারমেন্ট করি, সেটা যদি বেশি আসে দ্যাট মিনস টার্বিড পার্টিকেলস বেশি আছে। বা টার্বিড পার্টিকেলস এক্স্যাক্টলি কত আছে সেটা কিন্তু এটা ইন্ডিকেটিভ কোনো ভ্যালু না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে টার্বিডিটি বেশি আসে মানে এটাকে আমি ওয়েট বেসিসে বা হচ্ছে যেটা আমরা টিপিক্যালি অন্যান্য প্যারামিটার গুলো যখন বের করে থাকি তখন বলি, সেটা বেসিসে কিন্তু আমরা এখানে কোরিলেট করা সম্ভব না, কারণ এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের সাথে, এটা কিন্তু কমপ্লেক্স একটা আসলে প্রপার্টি, যেটা কারণ অপটিক্যাল প্রপার্টিজ গুলো তার পার্টিকেলের নাম্বার, সাইজ, শেপ, রিফ্লেকটিভ ইন্ডেক্স এগুলোর সাথে সাথে কিন্তু অনেক বেশি ভ্যারি করে। তো টার্বিডিটি যখন আমরা মেজারমেন্ট করে থাকি, আমরা টার্বিডিটিকে যদি জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিমিটারে টার্বিডিটি মেজারমেন্ট করা হয়, সেখানে জ্যাকসন টার্বিডিটি ইউনিট বা জেটিইউ এই ইউনিটে এক্সপ্রেস করা হয়। আর নেফ্লোমেট্রিক মেজারমেন্টে যদি করা হয়, নেফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিট বা এনটিইউ এই প্যারামিটারে আমরা এক্সপ্রেস করে থাকি। তো জেটিইউ তে হচ্ছে সাধারণত এখানে স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে সিলিকন ডাইঅক্সাইড ইউজ করা হয়। 1 মিলিগ্রাম পার লিটার সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট অফ জিটিইউ। দ্যাট মিন্স কি, আমাদের ধরো স্যাম্পল ওয়াটারের রেজাল্ট আসলো 10 জেটিইউ। এটা কি মিন করছে? 10 জেটিইউ মিন করছে সিলিকন ডাইঅক্সাইড, এটা যদি আমরা পানিতে অ্যাড করি সেটা কিন্তু পানিতে একটা গোলা ভাব তৈরি করে। তো 1 লিটার পানির মধ্যে 1 মিলিগ্রাম সিলিকন ডাইঅক্সাইড অ্যাড করলে সেটা যে পরিমাণ ক্লাউডিনেস শো করে, বা যখন আমরা এক্সামিন করব জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিমিটারে, সেটা যেই প্রপার্টিজ শো করবে আমাদের স্যাম্পল ওয়াটারের প্রপার্টিজটা, মানে সেটা হচ্ছে যদি তার সমান হয়, তার ঘোলা ভাবটা যদি তার সমান হয়, তখন আমরা তাকে এক্সপ্রেস করছি হচ্ছে 1 ইউনিট অফ জেটিইউ হিসেবে। আমি আবারও বলছি, এটা কিন্তু আমরা একটা রেফারেন্স সলিউশন, রেফারেন্স সলিউশন একটা, আমাদের সলিউশন একটা, তাহলে আমি জেটিইউ তে কিভাবে এক্সপ্রেস করছি? জেটিইউ তে এক্সপ্রেস করছি বলতে হচ্ছে আমি সিলিকন ডাইঅক্সাইড 1 লিটার পানির মধ্যে যদি 1 মিলিগ্রাম ডিসলভ করি, তারপর যদি আমি জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিমিটারে মেজারমেন্ট করে থাকি, সেখানে যে পরিমাণ স্ট্রেট লাইটের প্যাসেজের ইন্টারফারেন্সটা আমরা অবজার্ভ করব, আমাদের স্যাম্পল ওয়াটারকে যদি আমরা টেস্ট করি সেখানেও যদি অবজারভেশনটা একই টাইপের হয়, তখন আমরা সেটাকে এক্সপ্রেস করব অ্যাজ 1 ইউনিট অফ জেটিইউ। আর 10 ইউনিট অফ জেটিইউ মানে কি? তার মানে হচ্ছে 1 লিটার পানির মধ্যে 10 মিলিগ্রাম সিলিকন ডাইঅক্সাইড যদি আমরা অ্যাড করি, সেটা যে পরিমাণ টার্বিডিটি শো করবে ইউজিং জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিমিটার, তখন আমাদের যে স্যাম্পল ওয়াটার টেস্ট করলে সেটা যদি একই ধরনের টার্বিডিটি শো করে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে 10 জেটিইউ। এভাবে রেফারেন্স সলিউশনের রেসপেক্টে আসলে আমরা টার্বিডিটি ইউনিটটাকে এক্সপ্রেস করে থাকি। এটা হচ্ছে জ্যাকসন ক্যান্ডেল টার্বিডিমিটারের জন্য হচ্ছে রেফারেন্স সলিউশন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, বাট এখন এটাকে রিভাইজ করা হয়েছে। দেখা যায় সিলিকন ডাইঅক্সাইড অনেক সময় কিছু ভ্যারি করে, এটা সবসময় ইউনিফর্ম হয় না, কিছুটা ভ্যারি করতে পারে। যেন নেফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিটে দেখা যায় আমাদের এখন যে স্ট্যান্ডার্ড সলিউশন ইউজ করা হয় সেটা হচ্ছে ফরমাজিন। তো ফরমাজিন সলিউশন ইউজ করলে সেটার টার্বিডিটি কনসেন্ট্রেশন হচ্ছে ফরমাজিন সলিউশনের 40 NTU। তো ফরমাজিন সলিউশনটা হচ্ছে আসলে এখানে 50 মিলিগ্রাম পার লিটার হাইড্রোজেন সালফেট আর 500 মিলিগ্রাম পার লিটার হেক্সা মিথিলিন টেট্রামাইড যদি আমরা স্পেসিফিক কন্ডিশনে মিক্স করি, মিক্স করলে যেই টার্বিডিটি শো করবে সেই টার্বিডিটি হচ্ছে 40 NTU ইকুইভ্যালেন্ট টার্বিডিটি। তারপর সেটাকে আমরা ডাইলুট করে করে আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের রেফারেন্স সলিউশন তৈরি করতে পারি। তারপর রেফারেন্স সলিউশনকে আমরা আমাদের স্যাম্পল ওয়াটারের সাথে অবজার্ভ করতে পারি। আমার মনে হয় তোমরা কিন্তু ল্যাবে করে আসছো, ল্যাবে যেটা করে আসছো ডিরেক্ট আমি যে মেথডটা বলেছি নেফ্লোমেট্রিক টার্বিডিমিটার, সেটার মাধ্যমে কিন্তু করো নাই। তোমরা যেটা করেছো স্ট্যান্ডার্ড সলিউশন ছিল, সেই স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে স্ট্যান্ডার্ড সলিউশনের রেসপেক্টে একটা ডিস্ক তৈরি করা ছিল। তো সেখানে কি ছিল? সেখানে হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ড বিভিন্ন কনসেন্ট্রেশনের এই ফরমাজিন সলিউশনটাকে ডাইলুট করে সেটার বিভিন্ন NTU
যে স্টেবিলিটি ভ্যালু, সেটার জন্য একটা কালার ডিস্ক তৈরি করা ছিল, আমরা সেটাকে কম্পেয়ার করেছি। কিন্তু ওইটাও কিন্তু এনটিইউ কেন, আমরা ডিরেক্টলি যদিও আমরা নেফ্লোমেট্রিক মেথডে আমরা করি নাই, কিন্তু নেফ্লোমেট্রিক টার্বিডি মিটারে না করলেও নেফ্লোমেট্রিক টার্বিডি মিটারে ফরমাজিন সলিউশনে যেভাবে আমরা এনটিইউ মেজারমেন্ট করে থাকি, এনটিইউ তে মেজারমেন্ট করে থাকি, সিমিলার ম্যানারে সেটার যে কনসেন্ট্রেশন সেটা ধরে কিন্তু কালার ডিস্কটা তৈরি করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা সেটাকে এনটিইউ তে এক্সপ্রেস করছি। তো যদি আমাদের ফরমাজিন সলিউশন ইউজ করে দেখা যায় যে যদি আমরা জ্যাকসন ক্যানেল টার্বিডি মিটারে টেস্ট করে থাকি সেখানে 40 জেটিইউ আসে। তো ফরমাজিন সলিউশন ইউজ করলে, যদি আমরা ফরমাজিন সলিউশন ইউজ করি, আগের যদি কোনো রেকর্ড থাকে যেটা জ্যাকসন ক্যান্ডেল টার্বিডি মিটারে টার্বিডিটি রেকর্ডে যেখানে ইউনিট হচ্ছে জেটিইউ, সেক্ষেত্রে আমরা এনটিইউ কে বলতে পারি হচ্ছে ইকুইভ্যালেন্ট টু জেটিইউ। কেন? কারণ হচ্ছে ফরমাজিন ইউজ করলে টার্বিডি মিটার, নেফ্লোমেট্রিক টার্বিডি মিটারেও সেটা আসে, রেজাল্ট আসে 40 এনটিইউ, আর জ্যাকসন ক্যানেল টার্বিডি মিটারেও আসবে 40 জেটিইউ। তো ফরমাজিন সলিউশনকে যদি আমরা নেফ্লোমেট্রিক টার্বিডি মিটারে স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে ইউজ করি, তখন জেটিইউ কে আমরা বলতে পারি হচ্ছে এনটিইউ, কিন্তু অন্য রেফারেন্স সলিউশন না। কারণ আসলে অন্য রেফারেন্স সলিউশন আরো কিছু অ্যাভেলেবেল বাজারে আছে, সেই রেফারেন্স সলিউশন গুলোর ক্ষেত্রে কিন্তু জেটিইউ আর এনটিইউ রিলেশনশিপটা এরকম না যে জেটিইউ ইকুইভ্যালেন্ট টু এনটিইউ। এটা যে সিগনিফিকেন্স গুলো, এগুলো তো তোমরা বুঝতেই পারছো যে অ্যাসিডিক্যালি কখনোই টার্বিড ওয়াটার অ্যাকসেপ্টেবল না। মাত্র 5 এনটিইউ বেশি হলেই সেটা আমরা খালি চোখে দেখতে পাই, এবং খালি চোখে যদি আমরা দেখতে পাই যে পানির মধ্যে ময়লা পড়ে আছে, তখন আমাদের মনে হবে যে না, এই পানিটা আমরা খাবো না, খেলে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে যে সেগুলো কোনো ধরনের ডিজিজ প্রডিউস করার মতো সেরকম ম্যাটেরিয়ালই না, কোনো তেমন কোনো সমস্যা হবে না, বাট স্টিল তারপরে অ্যাস্থেটিক্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে। এরপর ফিল্টার অ্যাবিলিটি, যদি পানিটা খুবই টার্বিড হয়, খুব বেশি টার্বিড হয়, আমরা যখন ফিল্ট্রেশন করব খুব দ্রুত ক্লগ হয়ে যাবে ফিল্টার বেড গুলো। আমার মনে হয় অনেকেই বাসায় হয়তো বা ফিল্টার ইউজ করো, যেটা স্মল স্কেলে যে ফিল্টার গুলো। তো পানিতে যদি টার্বিড পার্টিকেল বেশি থাকে, দেখবা যে ফিল্টার গুলো অল্প সময় পরেই পানির যে ফিল্ট্রেশন রেটটা অনেক কমে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম ইভেন ওয়াটার ট্রিটমেন্টও হয়। যদি আমাদের টার্বিড পার্টিকেল থাকে পানিতে, সেগুলো আগেই কিছুটা রিমুভ করতে হয় ফিল্ট্রেশনের আগে, আদারওয়াইজ ফিল্টার বেডটা খুব দ্রুতই হচ্ছে ক্লগ হয়ে যাবে, যেটাকে আমাদের বারবার ক্লিনিং করতে হবে, আমাদের এফিসিয়েন্সি রেটটা অনেক কমে যাবে। এরপর ডিসইনফেকশনের ক্ষেত্রেও টার্বিডিটি প্রবলেম করতে পারে। বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে আমরা পানিতে থাকা মাইক্রো অর্গানিজমকে, সাধারণত ইনফেকশিয়াস অর্গানিজমকে, ডিসইনফেক্ট মানে বুঝতে পারছো, ইনফেকশন হতে পারে, শরীরে ইনফেকশন হতে পারে, সেই ধরনের মাইক্রো অর্গানিজমকে আমরা পানি থেকে ডিসইনফেক্ট করতে চাই বিভিন্ন ধরনের কম্পাউন্ড ইউজ করে, সাধারণত ক্লোরিনেশনের মাধ্যমে অথবা ওজোনেশনের মাধ্যমে। কিন্তু এই কম্পাউন্ড গুলোর মাধ্যমে ডিসইনফেকশন করতে হলে পানিতে থাকা অর্গানিজমের কন্টাক্টেই কম্পাউন্ড গুলোকে আসতে হবে। মানে এই কম্পাউন্ড গুলো যেহেতু অর্গানিজমের উপরে কাজ করবে, কম্পাউন্ড গুলোকে কিন্তু তার ক্লোজ কন্টাক্টে আসতে হবে। কিন্তু টার্বিড পার্টিকেল থাকলে কি হয়, ওই পার্টিকেলের চারপাশে অর্গানিজম গুলো হাইড করে থাকে, মানে সেগুলোর সারফেসে এক সাইডে থাকে, তখন দেখা যায় যে অ্যাক্টিভ কন্টাক্ট খুব কম হয়। এই ধরনের তুমি কেমিক্যাল ইউজ করছো, ক্লোরিন ইউজ করছো বা ওজোন ইউজ করছো, কিন্তু দেখা যাবে যে সেখানে যে পরিমাণ ডিসইনফেক্ট হওয়ার কথা, টার্বিড পার্টিকেল থাকলে, যেহেতু অর্গানিজম গুলো সাধারণত সারফেসের সাথে কন্টাক্টে থাকার তার টেন্ডেন্সি থাকে, এই ধরনের টার্বিড পার্টিকেলের সাথে লেগে থাকবে, তখন এই এজেন্ট মানে কেমিক্যাল এজেন্ট যেটার মাধ্যমে আমরা ডিসইনফেক্ট করবো, সেই এজেন্ট এবং অর্গানিজমের কন্টাক্টটা কম হবে, সেখানে আমাদের ডিসইনফেকশনের রেটটা হচ্ছে কমে যাবে। নেক্সট যে ফিজিক্যাল প্রপার্টিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কালার। তো কালার কেন হতে পারে সেটার আগে আমরা কালার দুই ধরনের কালার হতে পারে সেই ডেফিনিশনে আসি। একটা হচ্ছে ট্রু কালার, একটা হচ্ছে অ্যাপারেন্ট কালার। ট্রু কালার বলতে হচ্ছে যেটাকে আমি পানি থেকে আলাদা করতে পারবো। হ্যাঁ, পানি থেকে আলাদা করতে পারবো না। কিভাবে আলাদা করতে পারবো না? পানিকে যদি আমি ফিল্ট্রেশন করি, সিম্পল ফিল্টার করো তুমি, সেটার মাধ্যমে বা সেন্ট্রিফিউগেশন ফোর্সের মাধ্যমে আমি আলাদা করতে পারবো না। আর অ্যাপারেন্ট কালার হচ্ছে যেটাকে আমরা ইজিলি পানি থেকে সেপারেট করতে পারবো, এইটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট কালার। তো কালার বললে আসলে আমরা ট্রু কালারই সাধারণত বুঝে থাকি, কিন্তু যখন আমরা র ওয়াটার নিয়ে ডিসকাস করছি, যে সোর্স থেকে ডিরেক্টলি চলে আসছে, সেই পানিটাকে যখন আমরা ট্রিট করছি, তখন আমাদের দুই ধরনের কালারই ডিফাইন করতে হয়। তো অ্যাপারেন্ট কালার হচ্ছে মেইনলি পানিতে থাকা লার্জার পার্টিকেল, যেমন সাসপেন্ডেড পার্টিকেলের কারণে অ্যাপারেন্ট কালার ডেভেলপ করে। পানির মধ্যে যদি তুমি একটা ভারী কিছু একটা বড় একটু পার্টিকেল ফেলে দাও, দেখা যাবে সেটা পরিষ্কার পানি, তারপরে তার কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ধরনের
কম্পাউন্ডের কারণে যে কালারটা ডেভেলপ করে সেটা হচ্ছে অ্যাপারেন্ট কালার। দ্যাট মিনস অ্যাপারেন্টলি মনে হচ্ছে কালারটা এরকম, আসলে কিন্তু পানির কালারটা ওইরকম না, মানে ওই পার্টিকেল গুলোকে আমি জাস্ট যদি তুলে ফেলি ইজিলি তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ধরনের অ্যাপারেন্ট কালার কজিং কম্পাউন্ডকে বা সাসপেন্ডেড লার্জার কম্পারেটিভলি কম্পাউন্ডকে আমরা ফিল্ট্রেশনের মাধ্যমে অথবা সেন্ট্রিফিউগেশন ফোর্সের মাধ্যমে রিমুভ করতে পারি। সেন্ট্রিফিউগেশন হচ্ছে আসলে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে পানিটাকে সলিডকে সেপারেট করার একটা ওয়ে, যেটাকে ইজিলি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করলে সলিড গুলো হচ্ছে সাইডে চলে যাবে, সেখান থেকে ইজিলি সেপারেট করা যায়। তো সেন্ট্রিফিউগেশন এবং ফিল্ট্রেশনের মাধ্যমে বা সেটেলমেন্টের মাধ্যমে যে পার্টিকেল গুলোকে পানি থেকে রিমুভ করতে পারি, সেই পার্টিকেলের কারণে পানিতে যেই কালার তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট কালার। আর যে সমস্ত কম্পাউন্ড গুলো পানিতে ডিজলভ কন্ডিশনে থাকে বা কলয়েডাল কন্ডিশনে থাকে, কলয়েডাল কন্ডিশন কিন্তু আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, কলয়েডাল পার্টিকেল গুলো পানিতে খুবই স্টেবল কন্ডিশনে থাকে, সেগুলো চারপাশে একটা স্টেশনারি চার্জ থাকে, যেই চার্জের কারণে সেগুলো কিন্তু কখনোই একটা ক্লোজ কন্টাক্টে আসে না এবং সেগুলো পানিতে ছোট ছোট পার্টিকেল হিসেবেই চারপাশে স্টেবল কন্ডিশনে ডিসপার্স কন্ডিশনে থাকে। তো এই ধরনের ডিজলভ বা কলয়েডাল পার্টিকেল যেগুলোকে আমরা সেন্ট্রিফিউগেশন বা ফিল্ট্রেশনের মাধ্যমে পানি থেকে রিমুভ করতে পারি না, সেগুলো যে কালারটা, সেই কালার কজিং কম্পাউন্ড গুলোর কারণে যে কালার তৈরি হয় সেটা হচ্ছে ট্রু কালার। তো ট্রু কালার সাধারণত বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড যেমন ডিকম্পোজিশন, ভেজিটেশন, সেটার কারণে হতে পারে, বিভিন্ন ধরনের অর্গানিক সাবস্টেন্স বা অর্গানিক ওয়েস্ট, প্রাইমারিলি হিউমিক সাবস্টেন্স। হিউমিক সাবস্টেন্স হচ্ছে আসলে পানির মধ্যে অনেক ধরনের ন্যাচারাল অর্গানিক সাবস্টেন্স আসতে পারে, যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পোকামাকড় বা মাছ বা এগুলো তো মরে, এগুলো পানির মধ্যে থাকে, সেগুলো কোনোভাবে সামহাও যদি যেগুলো মারা যায় সেগুলো কি হয়, সেগুলো কন্টিনিউয়াসলি ডিকম্পোজ হতে থাকে এবং তার যে এন্ড প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু পানিতে দেখা যায় একটা কালার তৈরি করে। এই ধরনের হিউমিক সাবস্টেন্স গুলো হতে পারে, অথবা বিভিন্ন ধরনের ইনঅর্গানিক সাবস্টেন্স যেমন আয়রন, ম্যাঙ্গানিজ বা হাইলি কালারিং ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল কিছু ওয়েস্ট যদি ডিরেক্টলি ডিসচার্জ করা হয়, সেগুলো কিন্তু পানিতে ট্রু কালার হতে পারে। আশা করি ট্রু কালার, অ্যাপারেন্ট কালার বুঝতে পারছো। যদি আমরা কালার বলি, শুধুমাত্র কালার বলি, আসলে ট্রু কালারই বলবো, যেখানে হচ্ছে ডিজলভ বা কলয়েডাল সাবস্টেন্সের কারণে পানিতে যেটা, যেমন আয়রনের কালারটাকে তো তুমি ফিল্টার করলে কি চলে যাবে? ফিল্টার করলে চলে যাবে না, সেন্ট্রিফিউগেশন ফোর্সের মাধ্যমে চলে যাবে, স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে এই কালারটা রিমুভ করার জন্য। তো এই ধরনের কালারকে বলা হয় হচ্ছে ট্রু কালার। আর না হলে যেগুলো হচ্ছে লার্জ পার্টিকেল থাকলে পানির মধ্যে যে ঘোলার বা কালার ডেভেলপ করে, সেই ধরনের পার্টিকেলকে বলা হয় হচ্ছে অ্যাপারেন্ট কালার। তাহলে কালার আর টার্বিডিটির মধ্যে যদি আমরা ডিফারেন্ট করি, টার্বিডিটি মূলত ডেভেলপ করে কলয়েডাল এবং সাসপেন্ডেড পার্টিকেলের কারণে, আর ট্রু কালার কিন্তু ডেভেলপ করে হচ্ছে কলয়েডাল এন্ড ডিজলভ পার্টিকেলের কারণে। তো যদি আমাদের মানে ইনডিরেক্ট মেজারমেন্ট করতে হয়, ইনডিরেক্ট ওয়েতে মানে একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করতে হয় যে পানিতে সাসপেন্ডেড পার্টিকেল কতটুকু আছে, তাহলে তুমি কখনোই কালার টেস্ট করবে না, ট্রু কালার টেস্ট করবে না, তখন তোমাকে করতে হবে হচ্ছে টার্বিডিটি টেস্ট। আর যদি কলয়েডাল বা ডিজলভ পার্টিকেলের একটা ইনডিরেক্ট মেজারমেন্ট নিতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে করতে পারি হচ্ছে আমরা কালার। কালারের যে ইন্টেন্সিটিটা, কালার ইন্টেন্সিটি নট টার্বিডিটি, কালার ইন্টেন্সিটিটা দেখা যায় যে পানিতে পিএইচ এর চেঞ্জের সাথে সাথে কালার ইন্টেন্সিটিটা চেঞ্জ হয়। এটার কারণ হচ্ছে, কারণ পিএইচ যখন চেঞ্জ হয় তখন বিভিন্ন ধরনের যে সমস্ত ডিজলভ কম্পাউন্ড গুলো যেগুলো পানিতে ডিজলভ হয়, সেগুলোর কনসেন্ট্রেশন কম বেশি হতে পারে, যেটা হচ্ছে কালার তৈরি করছে। পিএইচ যখন কম হয় তখন হয়তো বা কিছু বেশিরভাগ কেমিক্যাল কম্পাউন্ডই তার পানিতে ডিজলভের যে রেটটা, পানিতে ডিজলভের রেটটা হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে? তো বেড়ে গেলেই স্বাভাবিকভাবেই তখন কালারের ইন্টেন্সিটিও বেড়ে যাবে। দ্যাটস ওয়াই কালারের ইন্টেন্সিটিটা পানিতে, পানির পিএইচ এর সাথে সাথে দেখা যায় চেঞ্জ হয়। তো কালার টেস্টও যখন আমরা করে থাকি, কালার টেস্টটাও পানির অপটিক্যাল প্রপার্টি ইউজ করে হচ্ছে তোমরা কালার টেস্টটা করে থাকি, অপটিক্যাল প্রপার্টিজ। তবে সেটা হচ্ছে কালারের লাইটের কতটুকু অ্যাবজর্পশন হচ্ছে সেটার উপর বেস করে করা হয়। লাইট অ্যাবজর্পশন হচ্ছে, যদি আমাদের পানিতে কালার কজিং কম্পাউন্ড থাকে, সেখানে কিন্তু যদি তুমি একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট এখানে আমরা ফেলি, তখন দেখা যাবে যে কালারিং কজিং কম্পাউন্ড গুলো আমাদের লাইট অ্যাবজর্ব করে। তো এটা কিন্তু একটা স্পেসিফিক ওয়েভলেন্থে হতে পারে, হতে হবে, মানে আমরা যদি এক এক ওয়েভলেন্থের লাইট পাস করাই, সব জায়গায় কিন্তু সব ক্ষেত্রে কালারের যে অ্যাবজর্পশন, সেই লাইটের অ্যাবজর্পশন সেটা কিন্তু একই রকম হবে না। তো আমরা একটা টেস্ট করার সময় একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটকে পানির উপরে, পানির মধ্যে দিয়ে পাস করানো হয়, তারপর সেই পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটটা কতটুকু লাইট অ্যাবজর্ব করছে স্যাম্পল ওয়াটারটা, তার উপর বেস করে আমরা কালারের ইন্টেন্সিটিটাকে মেজার করে থাকি।
কালারের ইন্টেন্সিটি মেজারমেন্টের ইউনিট হচ্ছে টিসিইউ, যেটাকে ট্রু কালার ইউনিট বলা হয়। ট্রু কালার ইউনিটের জন্য এক্সপ্রেস করার জন্য আমাদের এখানেও একটা রেফারেন্স সলিউশন ইউজ করা হয়। এখানে রেফারেন্স সলিউশন হচ্ছে কোবাল্ট ক্লোরাইড। এটাকে রেফারেন্স ট্রু কালার ইউনিটের রেফারেন্স সলিউশন হচ্ছে কোবাল্ট ক্লোরাইড 1 মিলিগ্রাম পার লিটার প্লাটিনাম, এবং যেটা ক্লোরোপ্লাটিনেট ফর্মে থাকে, এবং তার সাথে যদি 0.5 মিলিগ্রাম পার লিটার কোবাল্ট পানিতে মিক্স করা হয়, তাহলে যেই কালারটা শো করবে পানিতে সেটা হচ্ছে 1 ইউনিট অফ ট্রু কালার। আচ্ছা, এখানে একটু বলি যে কোবাল্টটা কিন্তু আসলে যদি পানিতে মিক্সচার থাকে তোমরা দেখবা যে কোবাল্ট কম্পাউন্ডটা কিন্তু হচ্ছে ডার্ক ব্লু কালার। হ্যাঁ, কিন্তু যখন কোবাল্টটা হাইড্রেটেড হয়, মানে পানির কন্টাক্টে আসে, দেখা যায় তখন এটা একটা পিঙ্ক কালার শো করে। আর প্লাটিনাম আয়ন যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে ক্লোরোপ্লাটিনেট আয়ন হিসেবে থাকবে, সেটা পানিতে সেটা হচ্ছে একটু রেডিশ কালার। তো এই কনসেন্ট্রেশনে মানে 1 লিটার পানির মধ্যে যদি আমি 1 মিলিগ্রাম প্লাটিনাম আয়ন ক্লোরোপ্লাটিনেট হিসেবে থাকে, এবং 1 লিটার পানির মধ্যে যদি 0.5 মিলিগ্রাম কোবাল্ট ক্লোরাইড আমরা মিক্স করি, তাহলে যে কালারটা শো করবে সেটা দেখা যায় যে ন্যাচারাল ওয়াটারের একটা কালারের কাছাকাছি। মানে ন্যাচারাল ওয়াটারের কালারটা আনার জন্যই কিন্তু এই রেফারেন্স সলিউশনটা। আমি তো যে কোনো কালার বলছি না এখানে, মানে গ্রিন, ব্লু এই ধরনের কালার কিন্তু আমরা বলছি না। আমরা এখানে যেহেতু পানির কালার মেজারমেন্টের কথা বলছি, দ্যাট মিনস ন্যাচারাল ওয়াটারে যে কালারটা আসে সেই ধরনের রেফারেন্স সলিউশনটি প্রিপেয়ার করা হয়। তো 1 লিটার পানির মধ্যে যদি 1 মিলিগ্রাম প্লাটিনাম এবং 0.5 মিলিগ্রাম কোবাল্ট দেয়া হয়, সেটা যেই কালারটা শো করে সেটাকে আমরা এক্সপ্রেস করে থাকি হচ্ছে 1 টিসিইউ হিসেবে। তাহলে আমাদের যদি স্যাম্পলের রেজাল্ট আসে 10 টিসিইউ, এটা কি মিন করবে? এটা মিন করবে যদি আমি 1 লিটার পানির মধ্যে 10 মিলিগ্রাম প্লাটিনাম আয়ন এবং 1 লিটার পানির মধ্যে 5 মিলিগ্রাম কোবাল্ট আয়ন মিক্স করি, সেটা যেই ন্যাচারাল কালারটা প্রডিউস করবে এটা, এবং আমাদের স্যাম্পলের কালার যদি আমরা পাশাপাশি রাখি, দুটোই যদি সেম ইন্টেন্সিটির কালার হয়, তখন আমরা স্যাম্পলের কালারের টেস্টের রেজাল্টকে বলবো 10 টিসিইউ। এভাবে করে আমরা স্ট্যান্ডার্ড রেফারেন্স সলিউশনের রেসপেক্টে কালার ইউনিটকে এক্সপ্রেস করে থাকি। তো সাধারণত প্রত্যেক আমাদের যাদের মানে নর্মাল মানুষের যে আইসাইট, সেটা তাদের জন্য হচ্ছে 15 টিসিইউ আমরা খালি চোখে মোটামুটি দেখতে পারি। যে 15 টিসিইউ বেশি হলে আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি। এর থেকে কম হলে আমাদের অ্যাস্থেটিক্যালি কোনো সমস্যা হয় না, কিন্তু এর থেকে বেশি হলে খালি চোখে যদি দেখতে পাই সেটা অ্যাকসেপ্টেবল হয় না। যদিও এর থেকে কম হলেও এরকম হতে পারে যে অনেক ধরনের হার্মফুল কম্পাউন্ড পানিতে থাকতে পারে, কিন্তু এর থেকে বেশি হলে হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই। কালারিং কম্পাউন্ড অনেক ধরনের ট্রিটমেন্টেও সমস্যা করতে পারে, অথবা আমাদের যখন আমরা ওয়াশিং করি সেটা ক্লথিং ডিসকালারিং এর এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ইউনিটের অ্যাডভার্সলি ইফেক্ট করতে পারে। এরপরে যে ফিজিক্যাল প্যারামিটারটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে অডর এন্ড টেস্ট। এই অডর এবং টেস্ট পানির মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পাউন্ডের কারণে এই দুটোকে আসলে আলাদা করে করা হয় না, কারণ টেস্ট আর অডর মোটামুটি দেখা যায় যে একই ধরনের কম্পাউন্ডের কারণেই ডেভেলপ করে। দ্যাটস ওয়াই টেস্ট আর অডরকে সিমিলার টাইপের মানে কম্পাউন্ডে বলা হয় আর কি। তো এগুলো সাধারণত বিভিন্ন ধরনের ডিজলভ অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্সের কারণে হয়ে থাকে, এক্সেপ্ট ডিফারেন্ট টাইপের সল্ট। হ্যাঁ, ডিফারেন্ট টাইপের সল্ট ছাড়া বিভিন্ন ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ডের, যেমন হচ্ছে ডিজলভ কম্পাউন্ড বলতে ডিজলভ সাবস্টেন্সের কারণে অডর তৈরি হতে পারে, যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি থাকে। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রচুর পরিমাণে থাকে পানির মধ্যে অনেক সময়, যেখানে পানির মধ্যে স্পেশালি অর্গানিক সাবস্টেন্স আছে। তো অর্গানিক সাবস্টেন্স থাকলে সেগুলো ন্যাচারাল ডিকম্পোজিশন হয় এবং সেখানে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। তো এই হাইড্রোজেন সালফাইড গ্যাস কিন্তু একটা অডর তৈরি করে যদি পানির মধ্যে থাকে। অর্গানিক ম্যাটার যেটাকে হচ্ছে ডিকম্পোজ করে এবং সেখানে অ্যালগি থাকে এবং মাইক্রো অর্গানিজম থাকে, সেগুলো অর্গানিক ম্যাটারকে ডিজলভ করে, তখন বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয় ইন অ্যাডিশন অফ হাইড্রোজেন সালফাইড গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড তো হচ্ছে না, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড গ্যাস ছাড়াও আরো বিভিন্ন ধরনের অ্যামোনিয়া এই ধরনের গ্যাস কিন্তু তৈরি হয়। তারপরে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিরেক্টলি ফেনল হতে পারে, যেমন ফেনলও অর্গানিক কম্পাউন্ড, কিন্তু এই ধরনের কম্পাউন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে খুব কমন, যেটাও এক ধরনের গন্ধ তৈরি করে। তারপর ক্লোরিন, আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো থাকলেও কিন্তু কিছু কিছুটা গন্ধ তৈরি হয়। তো এগুলো হচ্ছে অডর বা টেস্ট তৈরি করার জন্য যে সমস্ত কম্পাউন্ড দায়ী মোটামুটি সেটা। তো টেস্টের আসলে কোনো স্ট্যান্ডার্ড কোনো মেথোডোলজি নাই যে এটার মাধ্যমে আসলে টেস্ট আইডেন্টিফাই করা হয়, কিন্তু অডরের কিছুটা আছে। তো অডর ইন্টেন্সিটিটাকে মেজারমেন্ট করা হয় থ্রেশহোল্ড অডর নাম্বার বা TON, এই নাম্বারের মাধ্যমে অডরের যে ইন্টেন্সিটি মানে কি পরিমাণ গন্ধ
পানির মধ্যে আছে স্যাম্পল ওয়াটারটা, সেটা বোঝানো হয়। তো টিওএনটে মেজারমেন্টে আমরা যদি ইকুয়েশনটা দেখি, টিওএন ইকুয়ালস টু a প্লাস b ডিভাইড বাই a, যেখানে a হচ্ছে ভলিউম অফ odorous water to produce a 200 ml mixture and volume of odor free water to produce a 200 ml mixture. 200 ml মিক্সচারটা কি বলা হচ্ছে, 200 ml মিক্সচারের মধ্যে যেখানে হচ্ছে অডোরাস ওয়াটার মানে গন্ধযুক্ত পানিটা কত ml আছে, গন্ধ ছাড়া মানে সাধারণত আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করেছি গন্ধ ছাড়া বলতে, সেটা কতটুকু আছে। আসলে যেটা করা হয় সে ধরো আমাদের একটা স্যাম্পল ওয়াটার নেওয়া হচ্ছে সাপোজ 400 ml, স্যাম্পল ওয়াটার নেওয়া হলো আমাদের 400 ml, যেটা মানে ধরো তুমি হাতের ঝিলের পানি যেটা খুবই গন্ধ, তোমরা অনেক সময় ওখানে পাশ দিয়ে হাঁটলে দেখো যে অনেক গন্ধ, তুমি ওখান থেকে নিয়ে আসলা, নিয়ে এসে পানি 400 ml পানি নিলা, 400 ml পানির সাথে ডিস্টিল ওয়াটার যেটার মধ্যে কোনো ধরনের, হ্যাঁ বলো, ডিস্টিল ওয়াটার আমি অ্যাড করতে থাকলাম যেটার মধ্যে কোনো ধরনের গন্ধ নাই, করতে করতে যখন আমাদের স্যাম্পলটা অডোরাস ফ্রি হয়ে যাবে মানে কোনো ধরনের গন্ধ পাওয়া যাবে না, সেই মিক্সচারের রেশিওটা আমরা রেকর্ড করবো। সেই মিক্সচারের রেশিওটা যদি আলটিমেট মিক্সচারটা যদি আমার 200 ml হয়, 200 ml মিক্সচারের মধ্যে অডোরাস ওয়াটার এবং অডোর ফ্রি ওয়াটারটা কতটুকু রেশিওতে আছে ফাইনাল অডোর ফ্রি ওয়াটারটা তৈরি করার জন্য, সেইটাকে আমরা এখানে এ বি হিসেবে ডিনোট করছি। তবে এই টিওএন এর ভ্যালুটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম, যারা জাজ করবেন, যারা এই জিনিসটা এক্সামিন করবেন, আমার কাছে মনে হবে সে ধরো যে 400 ml এর সাথে 300 ml অ্যাড করার পরে আমার কাছে মনে হবে না আমি গন্ধ পাচ্ছি না, কিন্তু অনেকে হয়তো বা অনেক বেশি সেন্সিটিভ, সে কিন্তু হচ্ছে যে আরো বেশি অ্যাড করার পরেও তারপর গন্ধ পাবে। তো এটা তো পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করবে, কিন্তু ম্যাক্সিমাম আমরা সাধারণত কয়েকজন প্যানেল থাকে যারা এক্সামিন করেন এবং ওনাদের এটাকে এভারেজ করে ওই স্যাম্পলের টিওএন এর ভ্যালুটাকে বের করা হয়। তো ম্যাক্সিমাম রিকমেন্ডেড টিওএন হচ্ছে 3, এর থেকে বেশি হলে সেটা অ্যাকসেপ্টেবল না। এর পরের যে কেমিক্যাল প্রপার্টিজ গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে টাইম। আচ্ছা, এর পরেরটা শুধু দেখুন টেম্পারেচার। আমাদের যখন পাবলিক ওয়াটার সাপ্লাই সিস্টেমে বা ওয়াটার ট্রিটমেন্টে যখন আমরা পানিটাকে ট্রিট করি, তখন তার ডিজায়ারেবল রেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি টু 50 ডিগ্রি ফারেনহাইট। তো এটা কিন্তু খুবই কম, মানে লো টেম্পারেচার। যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে কনভার্ট করি, এটা হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতেই পারছি যে অনেক কম। ওয়াটার সাপ্লাই সিস্টেমে যখন আসলে থাকে মানে বা ট্রিটমেন্ট করা হয় পানির, তখন ডিজায়ারেবল টেম্পারেচার অনেক কম থাকে, কিন্তু যখন আবার ফ্লো করতে করতে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে চলে আসে তখন দেখা যায় টেম্পারেচার রেইজ করে যায়। আসলে এই লিমিটের মধ্যে থাকলে যে ট্রিটমেন্টের পরে পানিটার আর কোনো ধরনের সাধারণত চেঞ্জ হওয়ার চান্সটা, রিস্কটা কম থাকে। পানির প্রপার্টিজ যাতে চেঞ্জ না হয়, এটাও একটা ফিজিক্যাল প্রপার্টিজ, যে পানির 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আমরা পাবলিক ওয়াটার সাপ্লাই সিস্টেমে পানির টেম্পারেচারটা মেনটেন করার চেষ্টা করি।